তো বন্ধুরা, গতকাল আবারও ইরানের ওপর অ্যাটাক শুরু হতে না হতে তড়িঘড়ি ইরানের সরকার দিল্লিতে ফোন করতে শুরু করে দিয়েছে, যেখানে ওদের উদ্দেশ্য হলো যে করেই হোক ভারতকে নিজের দিকে টানা। কেননা এই হামলা ঠিক এমন সময় হয়েছে যখন মার্কিন বিদেশমন্ত্রী রুবিও ভারতের মাটিতে রয়েছে, আর ঠিক সেই সময় হঠাৎ করেই আমেরিকান ফোর্সেস ইরানের ওপরে আক্রমণ চালিয়ে দেয়। আর বন্ধুরা, এই হামলার যে সমস্ত ফুটেজ সামনে এসেছে তাতে এটুকু তো স্পষ্ট যে ইরান এতে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে। আর শুধু তাই নয়, এই আক্রমণের সাথে সাথে একদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরান সহ বাকি সমস্ত মুসলিম দেশগুলোর সামনে একটা মারাত্মক শর্ত রেখেছে শান্তি সমঝোতার জন্য। উল্টো দিকে ইরান আর আমেরিকা দুইজনই ভারতকেও তেল লাগাতে ব্যস্ত, যাতে ভারতকে নিজেদের দিকে টানা যায়। কিন্তু ভারত সরকার কিছুতেই এই দুই দেশের কথা শুনতেই রাজি হচ্ছেন। ফলে পরিস্থিতি কোথায় এসে ঠেকেছে তার অনুমান আপনারা এর থেকেই পেয়ে যাবেন যে ভারতের মাটিতে মার্কিন বিদেশমন্ত্রী রুবিও নামার সাথে সাথে যেভাবে ওনাকে মারাত্মক অপমান করা হয়েছে তা মনে হয় না যে ভারত বিশ্বের কোনো দেশের সাথে করেছে, যেটা একটা সাফ ইঙ্গিত ছিল আমেরিকার জন্য যে দুই দেশের সম্পর্ক ব্যাপক ড্যামেজ হয়ে গেছে এবং ভারত আমেরিকাকে আর মিত্র রাষ্ট্র হিসেবে দেখছেন। আর আমেরিকা এটা বুঝতে পেরেই যেন তেন প্রকার ভারতকে বোঝানোর চেষ্টা করছে। আর এই বোঝানোর চক্রে তো মার্কিন বিদেশমন্ত্রী একবার ইনডাইরেক্টলি ট্রাম্পকে ইডিয়েট বলে দিয়েছিল, যেটার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যাকলাশ শুরু হতে পরে মার্কিন সরকার বুঝতে পারে যে ওরা তো ভুল করে ফেলেছে, তাই নিজেদের করা এই টুইটকে ডিলিটই করে দেয়। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এই মুহূর্তে ভারত এই পুরো কনফ্লিক্টের সেন্টার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং আপনাদের ডিটেলসে জানাবো যে কেন আমেরিকা তড়িঘড়ি রুবিওকে ভারতে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে এবং ওদিকে ডোনাল্ড ট্রাম্প কী শর্ত রেখেছে এইসব মুসলিম দেশগুলোর সামনে, যাকে দেখে তড়িঘড়ি ইরান এখন দিল্লিতে ফোন লাগিয়ে অনুনয় বিনয় করছে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, গতকাল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেলফ ডিফেন্সের নামে হঠাৎ করেই ইরানের ওপরে আক্রমণ চালিয়ে দেয়, যেখানে মূলত দুটো আলাদা আলাদা টার্গেটকে ডিস্ট্রয় করেছে। প্রথমত খবর অনুযায়ী ইরানের কিছু জাহাজ স্ট্রেট অফ হরমুজকে ব্লক করার জন্য জলের নিচে মাইন লাগাচ্ছিল, যাতে এখান দিয়ে কোনো জাহাজ গেলে এই মাইনে লেগে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো মার্কিন সেনা কী করে, এই সমস্ত জাহাজের ওপরেই অ্যাটাক করে ওই জাহাজগুলোকে ডুবিয়ে দেয়। আর দ্বিতীয় ধাপে ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু পোর্ট আর মিসাইল সাইটে অ্যাটাক করে। আমেরিকা যে সমস্ত তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী ওরা ইরানের যে দক্ষিণ উপকূলীয় আর হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকা রয়েছে সেখানে অ্যাটাক করেছে, মেইনলি গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে, যেমন বান্দার আব্বাস, সিরিক আর জাস্ক এলাকায়। এবং বলা হচ্ছে যে এখানে নাকি ইরানের সেনাবাহিনী প্রচুর পরিমাণে মিসাইল রেডি করে রেখেছিল আরব দেশগুলো আর ইসরায়েলের ওপরে আক্রমণের জন্য। তো এই আক্রমণ করার আগে আমেরিকার সরকার প্রিএমটিভ স্ট্রাইক করেছে, যাকে ওরা সেলফ ডিফেন্সের নাম দিয়েছে। মানে এটা বোঝাতে চাইছে যে আমেরিকা নিজের অ্যালাইদের বাঁচানোর জন্য এই অ্যাটাকটা করেছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই হামলার ঠিক পরে তড়িঘড়ি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ ভারতের ফরেন সেক্রেটারি মানে বিক্রম মিশ্রিকে ফোন করে, আর ওখানে ভারতকে এই অ্যাটাক আর আমেরিকার সাথে চলা দুই দেশের শান্তি আলোচনার বিষয় ইন ডেপথ ব্রিফিং দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে কিন্তু ইরানের মূল ফোকাস ছিল ভারতকে কনভিন্স করা যে ভারতীয় জাহাজ আর অয়েল সাপ্লাই ঠিক রাখার জন্য ইরানের সরকার পুরো দমে কাজ করছে হরমুজ এলাকায়। যদিও আমরা কিন্তু দেখেছি ইরান মুখে এক কথা বললেও কাজে সেটা হয় না, তাই ভারত এই মুহূর্তে ইরানকে আর ভরসা করতে পারছে না। কিন্তু তা সত্ত্বেও ইরান গতকালের এই ফোন আলাপে ভারতকে রিকোয়েস্ট করেছে চাহাবার পোর্টে ইনভেস্টমেন্ট শুরু করা, কারণ এটা আমি আগেও বলেছি এই পোর্ট ইরানের জন্য সিকিউরিটি গ্যারান্টি ছিল ইসরায়েলের অ্যাটাক থেকে বাঁচার জন্য। কিন্তু ইরান নিজের দোষে এটা হারিয়েছে, আর ভারত এই প্রজেক্ট এখন সম্পূর্ণ থামিয়ে দিয়েছে। ভারত চাইছে নতুন রিজিম এলে তার সাথে এটা নিয়ে কথা হবে ইরান। তো ইরান সেই ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে যাতে আবার ভারত এখানে ইনভেস্টমেন্ট শুরু করে, কিন্তু তাতে খুব একটা লাভ হবে না। এছাড়াও আরও কি কথা হয়েছে দুই দেশের মধ্যে পুরোটা তো পাবলিক করবে না, তবে ইরান চাইছে এই শান্তি সমঝোতায় মানে আমেরিকার সাথে ওদের যে শান্তি সমঝোতা চলছে তাকে ভারত লিড করুক, যেটা আর কোনোভাবেই সম্ভব না। যখন সময় ছিল তখন ইরান কিন্তু ভারতকে পাত্তা না দিয়ে কাশ্মীর নিয়ে লাফালাফি করছিল। এখন ভারত মাঝখান থেকে এখানে কেন ঢুকতে যাবে? কারণ ইরানকে বাঁচিয়ে এই মুহূর্তে আমাদের তো কোনো লাভ নেই। কিন্তু এখানে দু তিনটে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে গত 2-3 দিনে,
যা এই পুরো খেলায় একটা নতুন মোড় এনে দিয়েছে। আপনাদের যদি মনে থাকে এই কনফ্লিক্টকে নিয়ে, মানে ইরানের কনফ্লিক্টকে নিয়ে আমি শুরু থেকেই বলে আসছি, এখানে মূল উদ্দেশ্য হলো ইরানের রিজিমের পতন করে পুরো এলাকার দায়িত্ব ইসরায়েল আর ভারতের হাতে দেওয়া, যাতে আমেরিকা এখান থেকে সরে যেতে পারে। কারণ ডলার কোল্যাপসের সময় হয়ে গেছে, তখন আর আমেরিকার ক্ষমতা থাকবে না পুরো বিশ্বে ডমিনেট করা, এত বড় সেনাবাহিনী অপারেট করা, আর না এইসবের প্রয়োজন পড়বে বিভিন্ন দেশ বা মিডল ইস্ট। কিন্তু এইসবের জন্য জরুরি হলো এই সমস্ত মুসলিম দেশগুলোকে ইসরায়েলের কাছে সারেন্ডার করতে হবে। আর এক্স্যাক্টলি এটাই গতকাল ট্রাম্প ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছে। ট্রাম্প শর্ত দিয়েছে এই সমস্ত মুসলিম দেশকে, যেই শান্তি সমঝোতায় ওদেরকে অ্যাব্রাহাম অ্যাকর্ডে সাইন করতে হবে। এটা কি জিনিস? তো বেসিক্যালি এটা এমন একটা চুক্তি যেখানে মুসলিম দেশগুলো ইসরায়েলকে মান্যতা দেবে এবং ইসরায়েলের কাছে ইনডাইরেক্টলি সারেন্ডার করবে। অলরেডি আমিরাতের মতন দেশ এটা করে দিয়েছে। এখন ট্রাম্প চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বাকি আরব দেশগুলো এতে সাইন করুক, ইনক্লুডিং পাকিস্তান। এবং এটা হলেই আমেরিকার ফোর্স কিন্তু এখান থেকে সরে যাবে। অর্থাৎ এটা এখন ওপেন সিক্রেট যে ক্ষমতা হস্তান্তর শুরু হয়ে গেছে। আমেরিকা ইসরায়েলের মাধ্যমে এখান থেকে এক্সিট নেবে এবং এই কারণেই কিন্তু ইসরায়েল বারবার এই কথা বলছে যে আগামী 1 দশকের মধ্যে আমরা আমেরিকার ওপর সম্পূর্ণ নির্ভরতা শেষ করব, ওদের থেকে এড নেব না, আর না আমাদের আমেরিকার মিলিটারির প্রয়োজন পড়বে। কিন্তু তার জায়গায় ইসরায়েল কি করবে? ভারতের মতন দেশের সাথে অ্যালাইন হবে এবং ওদের বিদেশমন্ত্রী তো বহুবার ভারতকে এই রিজিয়নের নতুন সুপার পাওয়ার হিসেবেও সম্বোধন করেছিল। এখন মজার ব্যাপার হলো এই রকম বয়ান ভারতকে নিয়ে আর কোনো দেশ দেয় না। ইভেন ভারত নিজেও কোনো দিন বলেনি যে আমরা সুপার পাওয়ার হচ্ছি বা এই জাতীয় কিছু। ম্যাক্সিমাম ভারত সরকার এটাই বলেছে যে আমরা রিজিওনাল পাওয়ার হওয়ার চেষ্টা করছি। মানেটা বুঝতে পারছি? এলাকার ক্ষমতা বেসিক্যালি আমেরিকা থেকে এখন ইসরায়েলের কাছে যাচ্ছে, আর ইসরায়েলের মদতে সেটা ভারত পাবে। এই জন্যই সরকার ইসরায়েলকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ ডিপ স্টেট ইসরায়েলের সাথে আছে এবং অলরেডি স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে কিভাবে আমেরিকা এখান থেকে এক্সিট নেবে। তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মুশকিল হচ্ছে সৌদি, পাকিস্তান এরা কিন্তু এত তাড়াতাড়ি অফিশিয়ালি ইসরায়েলের সামনে সারেন্ডার করতে পারবে না। তাহলে এই দেশগুলোর ভেতরে যা শুরু হবে তাকে কে ঠেকাবে? কারণ এই দেশগুলোকে তৈরি করা হয়েছিল হিন্দু বা ইহুদি বিরোধী হিসেবে। তো বুঝতেই পারছেন, যদি আজ সৌদি বা পাকিস্তান ইসরায়েলকে স্বীকার করে নেয়, ওদের জনগণ তো বিদ্রোহ শুরু করে দেবে। আর এত বড় রিস্ক নেওয়া এই দুই দেশের জন্য বোকামি ছাড়া কিচ্ছু নয়। আর বন্ধুরা, মিডিল ইস্টে যখন এই সমস্ত চলছে, উল্টো দিকে আবার ঠিক এই একই সময় মার্কিন বিদেশমন্ত্রী রুবিও ভারতে চলে আসে। আর ভারত কি করে? না রুবিওকে রেড কার্পেটে অভিনন্দন জানায়, না কোনো বড় অফিসিয়াল বা নেতা তাকে রিসিভ করতে যায়। ইভেন সাইপ্রাসের মতন এত ছোট একটা দ্বীপ রাষ্ট্র, সেই দেশের প্রধানকে আনার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিল। অথচ সেখানে দাঁড়িয়ে আমেরিকার বিদেশমন্ত্রীর জন্য পুরো ফাঁকা, কোনো স্পেশাল নেতাকে পাঠানো হয়নি ওনাকে রিসিভ করার জন্য। আমার মনে হয় না যে এটা বিশ্বের আর কোনো দেশে আমেরিকার সাথে হয়েছে। অর্থাৎ এর থেকে এটুকু পরিষ্কার যে একদিকে চায়নাতে ট্রাম্পকে ঝটকা দেওয়া হলো, আর এদিকে ভারতে রুবিওকে। অর্থাৎ চীন আর ভারত দুই দেশই আমেরিকাকে নিজের অকাত দেখিয়ে দিয়েছে। কারণ ট্রাম্প ভেবেছিল ওরা হয়তো ভারতকে পাকিস্তানের মতনই কন্ট্রোল করতে পারবে এবং ওদের মতন করে ভারত ডিল সাইন করবে, কিন্তু বিষয়টা কাজ করছে না। ফলে আমেরিকার জন্য মুশকিল হলো ডি ডলারাইজেশনে পুরো এলাকার ক্ষমতা ভারত ইসরায়েল পাবে, এটা কনফার্ম। এখন এই রিজনে স্পেশালি ইকোনমিক ক্ষমতাটা ভারতের কাছে আসবে এবং আপনারা খেয়াল করবেন মেজরিটি মার্কিন কোম্পানি ভারতে শিফট করবে অথবা অলরেডি শুরু করে দিয়েছে। এবং এই সব করার জন্য জরুরি হলো ভারত আর আমেরিকার মধ্যে একটা ছোটোখাটো ট্রেড ডিল সাইন করা। আর যতক্ষণ না ভারতের সাথে আমেরিকার কোনো ট্রেড ডিল হচ্ছে ততক্ষণ ইকোনমিক ক্রাইসিস আসবে না, আর না ডলার কোল্যাপস করবে। আর এগুলো না হলে আমেরিকার সরকারকে কিন্তু আরও চাপ সহ্য করতে হবে। এই ইরান কনফ্লিক্ট, গাজা ইসরায়েলের কনফ্লিক্ট, ইউক্রেন কনফ্লিক্ট, এগুলো আরও কয়েক বছর এক্সটেন্ড হতে পারে। তো স্বাভাবিকভাবে যত যুদ্ধের সময় বাড়বে আমেরিকাকে আরও ডলার ছাপাতে হবে এই সমস্ত যুদ্ধকে ফান্ড করার জন্য। কিন্তু ডলার বা ট্রেজারি ছাপলেই তো হবে না, সেটা কিনবে কে? ভারত, চায়না ধীরে ধীরে এগুলোকে ডাম্প করছে। ব্রিটেন আর ইউরোপের কিছু দেশকে জোর করে ট্রাম্প কিছু ট্রেজারি ধরিয়ে দিয়েছে, কিন্তু ওদেরও তো একটা লিমিট আছে। তো স্বাভাবিকভাবে আমেরিকার সরকার কিন্তু আর বেশি ইকোনমিক চাপ নিতে পারবে না। আর এই চাপ সহ্য করতে না পেরে এখন ট্রাম্প রুবিওকে ভারতে পাঠিয়েছে, যাতে কোয়াডের মিটিংয়ের সাথেই ভারতের সাথে রিলেশনটা ঠিক করে
কোনোভাবে একটা ছোটোখাটো ট্রেড ডিল সাইন করতেই হবে, যাতে ডলার ডিভ্যালু মানে ডিডলারাইজেশন করা যায় আর মার্কিন সরকার ক্রাইসিসের জন্য প্রিপেয়ার হতে পারে। তো এখন দেখার বিষয় হলো যে এত তাড়াতাড়ি মুসলিম দেশগুলো অফিসিয়ালি আব্রাহাম অ্যাকর্ডে সাইন করে কিনা। আর যেভাবে ট্রাম্প ভারতের সাথে রিলেশন ড্যামেজ করেছে, তাতে ভারতও কি এই ক্রাইসিস আনতে তাড়াতাড়ি ডিল সাইন করবে? হাতে তো মাত্র 1 বছর সময় আছে এবং প্রধানমন্ত্রী গোটা দেশকে এই জন্যই আগামী 1 বছর তৈরি থাকতে বলেছে। সোনা কেনা বারণ, ট্রাভেল বারণ, ওয়ার্ক ফ্রম হোম শুরু। অর্থাৎ ভারত সরকার তো নিজের দেশে ইকোনমিক ক্রাইসিসের প্রিপারেশান নিচ্ছে, কিন্তু আমেরিকা এটা করবে কী করে? ওদের তো পুরো ফোকাস এই 3টে কনফ্লিক্ট মানে ইসরায়েল গাজা, ইরান কনফ্লিক্ট আর ইউক্রেন যুদ্ধেই লাগাতে হচ্ছে। ফলে দেখা যাক যে দুই দেশের মধ্যে কোনো ডিল হয় কিনা, নাকি এটা আরও কয়েক মাস ঝুলতে থাকে এবং এই সমস্ত কনফ্লিক্ট আরও মারাত্মক রূপ নেয়।